আপনি কি ক্রিপ্টো নিয়ে আগ্রহী? সম্প্রতি জালিয়াতির শিকার হয়ে ক্রিপ্টো ব্যবহারকারীরা লাখ লাখ ডলার খুইয়েছেন, আর তাতে জনপ্রিয় এক ব্যক্তিত্বের প্রভাব ছিল। সেলিব্রিটিরা অনেক সময় ঝুঁকি না বুঝেই বিভিন্ন কয়েনের প্রচারণা চালান, কিন্তু যত ঝামেলার ভার বইতে হয় ব্যবহারকারীদেরই। ক্রিপ্টো জালিয়াতি এড়াতে চান? আমরা আছি আপনার পাশে। ক্রিপ্টোর মতোই দ্রুত ছড়িয়ে পড়ছে এআই, সঙ্গে আছে ঝুঁকিও। তাই ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের কঠোরতম এআই নীতিমালা চালু করছে। সমর্থকেরা বলছেন জালিয়াতি বন্ধে এবং কর্মসংস্থানের সুরক্ষায় এর দরকার আছে, কিন্তু সমালোচকেরা সতর্ক করছেন এতে উদ্ভাবনের গতি কমে গিয়ে এআই দৌড়ে পিছিয়ে পড়তে পারে ইউরোপ। আপনার জন্য এর অর্থ কি দাঁড়ায়? এদিকে চীনের ডিপসিক ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। এর চ্যাটবট বিনামূল্যে ব্যবহার করা যায়, বাকি বিশ্বের সঙ্গে পাল্লা দিতেও সক্ষম। কিন্তু এটা কতটা নিরাপদ আর কতটা নির্ভরযোগ্য? এআই খাতে চীনের প্রভাব নিয়ে আপনার কি উদ্বিগ্ন হওয়া উচিত? প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এই বিষয়গুলো জানা থাকা প্রয়োজন। বিশ্বজুড়ে ক্রিপ্টোতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগের সঙ্গে বাড়ছে জালিয়াতিও। ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এক্স প্ল্যাটফর্মে প্রায় ৩৮ লাখ অনুসারীর কাছে লিব্রা নামের এক ক্রিপ্টো মুদ্রার প্রচার চালান। শুরুতে এই মুদ্রার প্রায় কোনো মূল্যই ছিল না, কিন্তু এরপর খুব দ্রুতই সেটা $৫ বা প্রায় €৪.৮০ গিয়ে ঠেকে। কয়েক ঘন্টার ব্যবধানে আবার ব্যাপক দরপতনের ফলে মূল্য মাত্র কয়েক সেন্টে নেমে আসে। বাজার মূল্য বেশি থাকা অবস্থায় এসব বিক্রি করে লাখ লাখ ডলার হাতিয়েছেন লিব্রা নির্মাতারা, কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারী অর্থ খুইয়েছেন। এর পরপর মিলেই নিজের পোস্ট মুছে ফেলেন, বলেন তিনি এই প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন না। বিশ্বজুড়ে ক্রিপ্টো জালিয়াতি চলে আসছে বেশ আগে থেকেই, কিন্তু আর্জেন্টিনায় এই সমস্যা প্রকট কেন? আর কিভাবে আপনার ক্রিপ্টো নিরাপদ রাখবেন? লাতিন আমেরিকায় সবচেয়ে বেশি ক্রিপ্টোর চল আছে এমন এক দেশ হলো আর্জেন্টিনা। প্রতিদিন কোটি মানুষ এর উপর নির্ভর করে। দেশটির অর্থনীতি দশকের পর দশক ধরে প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। পেসোর ওপর মানুষ আস্থা হারিয়েছে, অর্থের সুরক্ষায় বিকল্প খুঁজেছে, আর তাদের মুশকিলে আসান হয়ে এসেছে ক্রিপ্টো। বর্তমানে প্রায় 4 জনে 1 জন আর্জেন্টিনিয়ান ক্রিপ্টো ব্যবহার করে। কোথাও সকালের কফিও ক্রিপ্টো দিয়ে কেনা যায়। প্রেসিডেন্ট মিলেই সবসময় ক্রিপ্টোর পক্ষেই ছিলেন, কিন্তু যে একবারই মুদ্রার প্রচালনা চালালেন সেটা ছিল এক জালিয়াতি। তো এই ফাঁদ কিভাবে কাজ করে? বেশিরভাগ ক্রিপ্টো প্রতারণায় থাকে এই দুটি কৌশল। এক, রাগপুল। মিলেই ও লিব্রা ডেভেলপারদের বিরুদ্ধে রাগপুল কৌশল খাটানোর অভিযোগ উঠেছে। এমন এক ফাঁদ যেখানে উদ্যোক্তারা হঠাৎ বিনিয়োগকৃত অর্থ তুলে নেন, ফলে বিনিয়োগকারীদের হাতে থাকে মূল্যহীন মুদ্রা বা লেনদেনের কোনো সম্ভাবনা থাকে না। তারা বিনিয়োগকারীদের গাছে তুলে মই কাড়েন, নিজেরা নগদ অর্থ তুলে নেন, বাকিরা হয় ক্ষতিগ্রস্ত। 2, পাম্প অ্যান্ড ডাম্প। এই জালিয়াতিও একই ধরনের, তবে এতে সবসময় উদ্যোক্তারা জড়িত থাকে না। কোনো মুদ্রার দাম বাড়াতে তা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় প্রতারক চক্র। যখন এর দর আকাশে গিয়ে ঠেকে, বড় মুনাফা সহ নিজেদের অংশ বিক্রি করে দেয় তারা। এরপরই দর পড়ে যায়, ক্ষতি হয় বাকিদের। কিভাবে এসব জালিয়াতি চিনবেন আর নিজেকে সুরক্ষিত রাখবেন? কোন কোন লক্ষণ নিয়ে সতর্ক থাকবেন জেনে নিন। 1, প্রকল্প কবে চালু হয়েছে তা জেনে নিন। লিব্রার উদ্বোধনের মাত্র কয়েক ঘন্টা আগেই এর ওয়েবসাইট ও কয়েন তৈরি করা হয়, এটি একটা বড় লক্ষণ। বিনামূল্যের কিছু টুল ব্যবহার করেই কোনো ওয়েবসাইটের বয়স যাচাই করতে পারবেন। 2, বড় বড় প্রতিশ্রুতি থেকে সতর্ক থাকুন। ক্রিপ্টো বাজারে যারা দ্রুত ও সহজে মুনাফার প্রতিশ্রুতি দেয় তাদের বিশ্বাস করবেন না। প্রতারকেরা সাধারণত সামাজিক মাধ্যমে নিজেদের কয়েন নিয়ে ঢাকঢোল পেটায়, আর অনেকে সেটা হাতছাড়া করতে চান না। এতে বিভ্রান্ত হওয়া যাবে না। শুনেই যদি অবিশ্বাস্য মনে হয় তবে সেটা সম্ভবত এক ফাঁদ। 3, যতটুকু ক্ষতি পোষাতে পারবেন ততটুকুই বিনিয়োগ করুন। আর্থিক বিনিয়োগ কখনোই শতভাগ নিরাপদ নয়। সব অর্থ এক জায়গায় বিনিয়োগ করবেন না। ক্রিপ্টোকারেন্সি প্রায় সময়ই ভীষণ অস্থিতিশীল। এক্ষেত্রে বেশ আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য। 4, ক্রিপ্টোর সঙ্গে অনলাইন ডেটিং মেলাবেন না। ডেটিং সাইট বা অ্যাপে যদি কারোর সঙ্গে কথা হয় আর তারা দেখাতে চায় যে ক্রিপ্টোতে কিভাবে বিনিয়োগ করতে হবে বা ক্রিপ্টো পাঠাতে বলে, তবে অবশ্যই সন্দেহ করবেন, এরা ক্রিপ্টো স্ক্যামার হতে পারে। তো আর্জেন্টিনার ঘটনায় এখন কি হবে? কারা আসলে দায়ী আর কতটুকু সেটা এখনো স্পষ্ট নয়। লিব্রা যে প্রতারণা ছিল তা জানতেন না বলে দাবি করেছেন মিলেই।
তবে আর্জেন্টিনার অনেক মানুষ এ ঘটনায় ক্ষুব্ধ। এরই মধ্যে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। জনপ্রিয় কেউ ক্রিপ্টোকারেন্সির প্রচারণা চালিয়েছেন আর পরে দেখা গেল সেটা প্রতারণা, এমন ঘটনা এটাই প্রথম নয়। কিন্তু মিলেই কোনো অভিনেতা বা সঙ্গীত শিল্পী নন, তিনি একজন রাষ্ট্রপ্রধান। আমি মনে করি প্রতারণা শনাক্ত করা আমাদের একার দায়িত্ব নয়, সরকারকে এগিয়ে আসতে হবে, ক্রিপ্টো বাজার নিয়ন্ত্রণ করতে হবে। ক্রিপ্টো বাণিজ্যের ক্ষেত্রে ইইউ নিয়ন্ত্রণে বিশ্বাস করে, আর এআই এর কথা যখন আসে তখনও। একে ধরা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই আইন। ব্যবহারকারীর সুরক্ষার জন্যই এটি নির্মিত। ইইউ এআই আইন এখন প্রয়োগ করা হচ্ছে। এআই খাত দ্রুত এগোচ্ছে, প্রভাব পড়ছে ব্যবহারকারীদের ওপর। প্রতারণা ও চাকরি হারানোর ঘটনার ফলে এর নিয়ন্ত্রণ খুবই জরুরি হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকে। তবে তাতে সবাই একমত নন। সমালোচকরা বলছেন এআই নিয়ন্ত্রণের ফলে উদ্ভাবন বাধাগ্রস্ত হতে পারে। বৈশ্বিক এআই দৌড়ে বেকায়দায় পড়ে যেতে পারে ইউরোপ। চলুন খোলাখুলি জেনে নেওয়া যাক আপনার জন্য এর অর্থ কি। প্রথমত, ইইউ এআই আইনের নেপথ্যে কি আছে। ইইউ এর লক্ষ্য ঝুঁকি বিবেচনায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ঝুঁকির 4টি আলাদা পর্যায় নির্ধারণ করেছে তারা। প্রথমত, ন্যূনতম ঝুঁকিপূর্ণ এআই যেমন স্প্যাম ফিল্টার, এগুলো নিয়ন্ত্রণের প্রয়োজন নেই। দ্বিতীয়ত, সীমিত ঝুঁকির এআই যেমন চ্যাটবট, এগুলোকে অবশ্যই স্বচ্ছতার নীতি মেনে চলতে হবে। কন্টেন্ট এআই নির্মিত কিনা তা ব্যবহারকারীদের জানাতে হবে, যাতে তারা প্রভাবিত বা প্রতারিত হওয়া এড়াতে পারেন। তৃতীয়ত, মানুষের জীবনে প্রভাব ফেলে এমন সব ব্যবস্থাই এর আওতাভুক্ত, যেমন ধরুন আইন প্রয়োগ, সীমান্ত নিয়ন্ত্রণ, প্রশাসন বা বিচার ব্যবস্থায় এআই এর ব্যবহার। ইইউ চায় এসব ক্ষেত্রে কড়া নিয়ন্ত্রণ থাকুক, যার মধ্যে আছে নথিভুক্তকরণ এবং মানবীয় পর্যবেক্ষণ। ঝুঁকির চতুর্থ স্তরে আছে যাকে বলে অগ্রহণযোগ্য পর্যায়ের ঝুঁকিপূর্ণ এআই। এ ধরনের ব্যবস্থাগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে 3টি উদাহরণ দেয়া হলো। 1, আচরণের উপর ভিত্তি করে মানুষকে বিভিন্ন কাতারে ফেলছে এআই। এই এআই নানা ধরনের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য একত্রিত করে। চীনে এটা হয় সোশ্যাল স্কোরিং ব্যবস্থার মাধ্যমে, তবে ইউরোপে এটি নিষিদ্ধ। 2, এআই এর ঝুঁকি স্কোরের ভিত্তিতে কি মানুষকে গ্রেপ্তার করছে পুলিশ? ইইউতে এর অনুমোদন নেই। আর 3, সাধারণের জন্য উন্মুক্ত স্থানে গণহারে মুখমণ্ডল শনাক্তকরণ ব্যবস্থা চালু করা। এটাও ইইউতে অনুমোদিত নয়। এখনকার জন্য নিয়মগুলো প্রয়োগ করা হচ্ছে সেগুলোর উপরই যেগুলোকে অগ্রহণযোগ্য ঝুঁকির এআই বিবেচনা করা হচ্ছে। তবে কিছু ব্যতিক্রমও আছে, যেমন যখন জীবনের উপর অনিবার্য হুমকি থাকে তখন এমন নিষিদ্ধ কোনো ব্যবস্থা ব্যবহার করতে পারে আইন প্রয়োগকারী সংস্থা। নিয়ম ভঙ্গকারী প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের জরিমানার সম্মুখীন হতে হয়। এআই এর অন্যান্য শ্রেণীর জন্য নীতিমালা আগামী কয়েক বছরে প্রকাশ করা হবে। অন্য দেশগুলোর মনোযোগ এই দিকেই। কোনো দেশ এ ধরনের প্রস্তাবও উপস্থাপন করেছে। বিশ্বজুড়ে এআই নীতিমালা। 2023 সালে ব্রাজিল এআই আইনের খসড়া প্রস্তাব করে। এতে কিছু শক্তিশালী উদ্যোগের কথা বলা ছিল, কিন্তু 2024 সালে ডিসেম্বরে পাশ হওয়ার আগেই এটি নমনীয় করা হয়। চূড়ান্ত আইনে আছে যাদের কাজ এআই ব্যবস্থা প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। স্বয়ংক্রিয় অস্ত্রের উপর নিষেধাজ্ঞাও এই আইনের অংশ। এক্ষেত্রে নতুন এক এআই তদারকি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের এআই বিষয়ক একটি নির্বাহী আদেশ প্রত্যাহার করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। এআই ব্যবস্থার নিরাপত্তা পরীক্ষার ফলাফল সরকারকে জানানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছিল এই আদেশে। এতে এআই ব্যবস্থায় এমন সব সম্ভাব্য ত্রুটি চিহ্নিত করার সুযোগ ছিল যা জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও গণস্বাস্থ্যকে হুমকিতে ফেলতে পারে। যদিও এই বিষয়টি মূলত ইচ্ছাধীন ছিল, কিন্তু এখন এ আদেশ একেবারে আর নেই। কঠোর এআই নীতির কারণে ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্যারিস এআই অ্যাকশন সামিটে ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এআই হওয়া উচিত অন্তর্ভুক্তিমূলক, নৈতিক ও নিরাপদ। এমন ঘোষণাপত্রে সই করতেও অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভারত কিন্তু এআই নিয়ন্ত্রণে গুরুত্ব দিচ্ছে না, বরং বিনিয়োগ বাড়ানোতে জোর দিচ্ছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ভারতের কঠোর নিয়ন্ত্রণের কথা বিবেচনা করলে এটা অবাক হওয়ার মতোই বিষয়। তাহলে ইইউতে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণ চালু আছে, এটা কি ভালো বিষয়? চলুন এর ভালো খারাপ দিকগুলো জেনে নিই। নীতিমালা, ইতিবাচক ও নেতিবাচক। ভালো দিক হচ্ছে এসব নীতিমালা আপনাকে এআই এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করবে, যেমন ডিপ ফেক, প্রতারণা বা ভুয়া তথ্য। এমনকি উচ্চতর পর্যায়েও, যেমন সরকারি নজরদারি বা অনুমান ভিত্তিক পুলিশি কর্মকাণ্ডের ক্ষেত্রেও অপব্যবহার ঠেকাতে পারে এটি।
তা সত্ত্বেও অনেকের যুক্তি হলো কঠোর নীতিমালার ফলে উদ্ভাবনে বিঘ্ন ঘটতে পারে। এআই এর মতো এমন দ্রুত পরিবর্তনশীল ক্ষেত্র নিয়ন্ত্রণের জন্য বানানো সুচিন্তিত আইন চালু হতে হতেই তা হয়তো পুরনো হয়ে যেতে পারে। সবশেষে এআই নিয়ন্ত্রণের ফলে স্বৈরাচারী সরকারের জন্য সেন্সরশিপ সহজ হয়ে যেতে পারে। চীনে যেমন এআই পণ্যকে অবশ্যই যেভাবে বলা আছে সেভাবেই বলছি, কেন্দ্রীয় সমাজতান্ত্রিক মূল্যবোধ মেনে চলতে হবে। এটা সম্প্রতি দেখেছি ডিপসিক চ্যাটবটের ক্ষেত্রে, যা চীনের সরকার সম্পর্কিত প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানায়। চলুন এবার ডিপসিকের দিকে নজর দেওয়া যাক। ডিপসিকের মাধ্যমে এআই বাজারে এলো নতুন খেলোয়াড়। চীনা এক প্রতিষ্ঠান এআই মডেল R1 চালু করেছে। বিনামূল্যের মডেলটি মার্কিন মডেলগুলোকে টেক্কা দিয়ে এআই খাতকেই নাড়িয়ে দিয়েছে। কিছুদিনের মধ্যেই মার্কিন অ্যাপ স্টোরগুলোতে ডিপসিকের অ্যাপ শীর্ষস্থান দখল করেছে। কেন এত আলোচনা? বড় মার্কিন মডেলগুলোর মতোই বা তার চেয়েও ভালো কাজ করে R1, অন্তত চীনা নির্মাতাদের দাবি সেটাই। তারা বলছেন মার্কিন মডেলগুলোর খরচের ছোট্ট একাংশ পরিমাণ খরচেই তাদের মডেল বানানো হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই হিসাব বিভ্রান্তিকর, আর প্রকৃত ব্যয় সম্ভবত অনেক বেশি। তা সত্ত্বেও ডিপসিকের কম খরচ চিন্তায় ফেলে দিয়েছে প্রতিযোগীদের, এবং বিনামূল্যে ব্যবহারের জন্য ব্যবহারকারীদের হাতে R1 তুলে দিচ্ছে ডিপসিক। আর ডিপসিক ওপেন সোর্স, এর অর্থ হলো বিশ্বজুড়ে গবেষক ও ডেভেলপারদের জন্য ডিপসিকে ঢোকা আর এর পরিবর্তন ও উন্নয়ন করাটা সহজ। বৈশ্বিক পর্যায়ে এটি বড় প্রভাব ফেলতে পারে, এআই এর ব্যাপক বিস্তারের দিকে নিয়ে যেতে পারে এটি। R1 যদি বিনামূল্যেরই থাকে, কোটি মানুষ এটি ব্যবহার করে অত্যাধুনিক এআই তৈরি করবে। আমরা ডিপসিক ব্যবহার করে দেখেছি, মার্কিন মডেলের মতোই ভালো কাজ করে বলে মনে হয়েছে। এমনকি একে চিন্তা করতে দেখা যায়, দেখতে বেশ মজারই বলতে হবে। তাছাড়া স্বল্প খরচের কারণে আপনি সস্তায় নিজ অ্যাপ্লিকেশনে R1 যোগ করতে পারবেন। R1 এর ওপেন সোর্সিং নতুন সব এআই মডেলের জোয়ার আনতে পারে। ডেভেলপারদের জন্য, বিশেষ করে গ্লোবাল সাউথের জন্য বড় সুযোগ হতে পারে এটি। তারা নিজ অঞ্চলের উপযোগী এআই সমাধান তৈরির জন্য দরকারি সরঞ্জাম পেতে পারেন। ফলে আরও আঞ্চলিক ও ক্ষেত্রভিত্তিক বিশেষায়িত এআই মডেল তৈরি হতে পারে, যা আপনার সুনির্দিষ্ট প্রয়োজন মেটাবে। তাছাড়া এটি জ্বালানি ও শক্তি সাশ্রয়ী। ডিপসিকের সীমিত সম্পদের কারণেই হয়তো আরও দক্ষ ও কার্যকর এআই তৈরি হয়েছে। R1 কম শক্তি ও কম্পিউটিং ব্যবহার করে। আবারও বলছি, এর নির্মাতারা বলছেন এসব কথা। যদি সেটা সত্য হয়, R1 চালাতে ডেভেলপারদের বিশাল ডেটা সেন্টারের প্রয়োজন নেই। এর মানে কম জ্বালানি খরচ, যা পৃথিবীর জন্য এক সুখবর। স্বপ্নের মতো অবাস্তব মনে হচ্ছে? এখানে কিছু উদ্বেগের জায়গাও আছে। ডিপসিক প্রচুর তথ্য সংগ্রহ করে, যা যা প্রবেশ করাবেন, ডিভাইস সংক্রান্ত তথ্য, এমনকি গুগলের মতো তৃতীয় পক্ষ থেকেও তথ্য নেয়। এই সব কিছু পাঠানো হয় চীনা সার্ভারে। ব্যবহারকারীর তথ্য সংক্রান্ত বিষয়ে চীনা কোম্পানিগুলোর ওপর খুব কম বিধিনিষেধ আছে। আইন অনুযায়ী কর্তৃপক্ষ চাইলে এই কোম্পানিগুলোর কাছ থেকে সব তথ্য নিতেও পারে। আর ক্ষতিকর বিষয়ের ওপর ডিপসিকের নিয়ন্ত্রণ তুলনামূলক দুর্বল মনে হচ্ছে। পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি এবং সিসকোর যৌথ গবেষণায় ডিপসিক R1 মডেলের নিরাপত্তা ভাঙার 50টি পদ্ধতি পরীক্ষা করা হয়েছে। ফলাফল কি ছিল জানেন? প্রতিটি ক্ষতিকর কৌশলই কাজ করেছে। ফলে এই মডেল নানা অবৈধ কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য দেওয়া শুরু করেছে, কিংবা ভুয়া তথ্য ছড়িয়েছে। তুলনায় ওপেন এআই এর O1 মডেলের ক্ষেত্রে মাত্র 26% ক্ষতিকর কৌশলের মাধ্যমে ভুয়া তথ্য বা অবৈধ কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। আসবে সেন্সরশিপের কথাও। R1কে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কে জিজ্ঞেস করেছি, প্রশ্ন এড়িয়ে গেছে। বিষয়বস্তু বদলে গণিত, কোডিং ও যুক্তিবিদ্যার আলাপের দিকে নিয়ে গেছে ডিপসিকের R1। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে কথা বলায় R1 এর কোনো সমস্যাই ছিল না। তবে যখন চীনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছি, দীর্ঘ সময় গভীরভাবে চিন্তা করেছে, তারপর আবার বিষয়বস্তু পাল্টানোর চেষ্টা করেছে। ডিপসিক নিয়ে আপনি কি ভাবছেন জানান আমাদের। আজ এ পর্যন্তই, আপাতত বিদায় জানাচ্ছি। দেখা হবে আগামীতে।